আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা চ্যাপ্টার 5 পড়াচ্ছিলাম, 2টা ক্লাস হয়েছে, কিন্তু এর আগে বলেছি যে চ্যাপ্টার 5টা তোমাদের জন্য বুঝতে অসুবিধা হবে, কারণ বইয়ের যে 6টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে চ্যাপ্টার 5টা একটু কঠিন। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, তোমরা লেকচারগুলো ভালো করে শুনবে এবং নিজেরা পড়াশোনা করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। আজকে আমরা এর আগের ক্লাস 2টাতে যা পড়িয়েছি এটা একটু রিভিউ করব, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাই আমি স্লাইডে চলে যাচ্ছি। আমরা কি পড়াচ্ছিলাম যে চ্যাপ্টার 5 এর যে প্রোগ্রামিং কি, একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কি, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার শ্রেণীবিভাগগুলো কি, তারপর অনুবাদক প্রোগ্রামগুলো কি, এবং একটা আদর্শ প্রোগ্রাম এই প্রোগ্রামের কয়টি অংশ থাকে, ঠিক আছে? এটা ছিল আমাদের আলোচনার বিষয়। তো আমরা কি প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে কি নির্দেশের সমষ্টি। একাধিক নির্দেশের সমষ্টি হচ্ছে কি একটি প্রোগ্রাম, যার সাহায্যে কি করা হবে? একটি সমস্যার সমাধান করা। আমি সংক্ষেপে আলোচনা করব, যা পড়িয়েছি সবকিছু একটু সংক্ষেপে আলোচনা করব, যেন তোমাদের বুঝতে আবার সুবিধা হয়। তাহলে নির্দেশের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম, এবং প্রোগ্রামের সমষ্টি কি সফটওয়্যার। কি পয়েন্টগুলো আলোচনা করব? নির্দেশের সমষ্টি প্রোগ্রাম, প্রোগ্রামের সমষ্টি হচ্ছে সফটওয়্যার। একটা আদর্শ প্রোগ্রাম কাকে বলবো? যে প্রোগ্রামের ইনপুট থাকবে, প্রসেসিং থাকবে এবং ফলাফল প্রাপ্তির ব্যবস্থা থাকবে, এবং প্রোগ্রাম নির্বাহ করার পর ফলাফল আমরা পাবো, এবং প্রোগ্রাম ডিজাইনের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড থাকবে, নির্বাহ সময় কম লাগবে, সেটাকে বলা হয় আদর্শ প্রোগ্রাম। চলকের বর্ণনা থাকবে। চলক কি? যার মান কি পরিবর্তনশীল, কারণ একটা প্রোগ্রামে যখনই কোনো ডাটা ইনপুট করতে দেব তখনই কি চলক ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো কিছু যদি তুমি রাখতে চাও, অবশ্যই পাত্র লাগবে, তাই না? তো এই পাত্রটা হচ্ছে কি চলকের মতো, আর এই পাত্রের মধ্যে আমরা যা দেব সেটা হচ্ছে কি ডেটা। তাই চলক থাকবে, তাই না? এগুলো হচ্ছে কি একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। এরপর কি প্রোগ্রামিং ভাষা। এখন আমরা যে প্রোগ্রামটা লিখবো, এখন কম্পিউটার কি 0 এবং 1 ছাড়া, আমাদের যেমন ভাষা রয়েছে কম্পিউটারে, তো একইভাবে কি কম্পিউটারের নির্দিষ্ট ভাষা রয়েছে। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। বুঝতে পেরেছো? 0 এবং 1 ছাড়া কম্পিউটার কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটার ভাষাই এটা। তাহলে দেখা যাচ্ছে কি যে নির্ভয়ের ক্রম অনুসারে এই কম্পিউটার ভাষাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, 4টা ভাগে। প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্মের ভাষা, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এন্ড 4GL, এই 4টা প্রজন্মের ভাষা, 4টা স্তরের ভাষা। তাহলে প্রথম প্রজন্মের লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? অর্থাৎ যে ভাষাকে লো মানে কি নিচে, অর্থাৎ কম্পিউটার যেটা বুঝতে পারে সেটা হচ্ছে লো লেভেল ভাষা, নিম্ন স্তরের ভাষা। এই লো লেভেল ভাষাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি মেশিন ভাষা, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা কোনটা? 0 এবং 1 এর সাহায্যে বুঝতে পারে যে ভাষা। অর্থাৎ কম্পিউটার 0 এবং 1 দ্বারা যে প্রোগ্রাম রচনা করা হবে সেটা হচ্ছে কি মেশিন ভাষা। তাহলে 0 1 দ্বারা প্রোগ্রাম যদি আমরা লিখি, কম্পিউটার সহজে বুঝতে পারবে। কিন্তু এটা 0 1 দ্বারা যদি প্রোগ্রাম তুমি লেখো, তাহলে তুমি নিজে চিন্তা করো, তুমি একটা যোগ করবা, একটা গুণ করবা, বা একটা বড় একটা প্রোগ্রাম করবে, সমস্যা সমাধান করবে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারের পরিবর্তে তোমাকে 0 1 দিতে হবে, এবং এক একটা ক্যারেক্টারের জন্য 8 বিট করে দিতে হবে। তাহলে কোডিং করাটা কত কষ্টকর, তাই না? বুঝতে পেরেছ? যে 0 এর পরিবর্তে তোমাকে 8টা বিট ব্যবহার করতে হবে, 5 এর পরিবর্তে 8টা বিট ব্যবহার করতে হবে। যদি 0 লিখতে চাও, তারপর 0 এর জন্য 8টা 0 তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে কোডিং প্রোগ্রাম লেখাটা বিরক্তিকর, তাই না? কিন্তু কম্পিউটার বুঝতে পারবে সহজে, কারণ কম্পিউটার ভাষাই হচ্ছে কি 0 1 নিয়ে কাজ করা। বুঝতে পেরেছো? কম্পিউটার 0 1 নিয়ে কাজ করবে, কিন্তু এটা সমস্যা হচ্ছে কি এটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা মেশিনের, যে মেশিনের আর্কিটেকচার সংগঠনের উপর ভিত্তি করে তুমি প্রোগ্রামটা লিখবা, ওই মেশিনে শুধু নির্বাহ হবে, অন্য মেশিনে নির্বাহ হবে না। এজন্য এটাকে বলা হয় কি মেশিন ডিপেন্ডেন্ট। এখন এটা হচ্ছে কি প্রথম স্তরের ভাষার মধ্যে, লো লেভেল ল্যাঙ্গুয়েজের প্রথমটা হচ্ছে কি মেশিন ভাষা। এটা মানুষের পক্ষে বোঝা কষ্টকর, প্রোগ্রাম কোডিং করা কষ্টকর। সুবিধা হচ্ছে প্রোগ্রামের সাইজ ছোট হবে এবং প্রোগ্রাম নির্বাহ করতে কম সময় লাগবে। এরপর হচ্ছে কি পরবর্তী ভাষাটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা এটা প্রোগ্রাম লেখা সমস্যা। এটা কি নেমোনিক কোড ব্যবহার করা, অর্থাৎ 0 1 এর পরিবর্তে একটা শব্দ কোড ব্যবহার করা হয়, যেমন এডিশন, সাবট্রাকশন, এডিশনের জন্য অ্যাড, সাবট্রাকশনের জন্য সাব, ডিভিশনের জন্য ডিপ।
এই ধরনের, এটাকে বলে কি নেমোনিক কোড। আরেকটা কথা যে তোমার এখানে ইনস্ট্রাকশন ফরম্যাট, মেশিন ভাষার ইনস্ট্রাকশন ফরম্যাটে দুইটা অংশ থাকে বলেছিলাম, অফ কোড এবং অপারেন্ট। বাম দিকের অংশটাকে বলে অফ কোড বা অপারেশন কোড, ডান দিকেরটাকে বলে অপারেন্ট। আর এখানে অ্যাসেম্বলি ভাষার ইনস্ট্রাকশন ফরম্যাট কয়টা? 4টা। আমরা একটু ফাইলটাকে শেয়ার করি। এই যে অ্যাসেম্বলি ভাষার ইনস্ট্রাকশন ফরম্যাট কয়টা রয়েছে? 4টা। লেভেল ফিল্ড, অফ কোড, অপারেন্ট এবং কমেন্ট ফিল্ড, এর 4টা অংশ। লেভেল ফিল্ড, অফ কোড, অপারেন্ট, কমেন্ট ফিল্ড। লেভেল ফিল্ড হচ্ছে, দেখো এখানে উদাহরণ, এই লুপটা হচ্ছে লেভেল ফিল্ড। লেভেল ফিল্ডে রয়েছে কি লুপ, লুপ হচ্ছে একটি লেভেল। অফ কোড বা অপারেশন কোনগুলো? এগুলো মুভ, ডিসিআর, জেএনজি, রিটার্ন, এগুলো হচ্ছে কি লেভেল, এই অফ কোড বা অপারেশন কোড। কি অপারেশন করবে? যোগ না বিয়োগ না গুণ না ভাগ। অপারেন্ট মানে কোন ডাটার উপর কাজ করব, কোন চলকের উপর কাজ করবে। আর কমেন্ট হচ্ছে মন্তব্য, যে এই লাইনে কি কাজ করবে সেটার বর্ণনা থাকে। এটা একটা ঐচ্ছিক অংশ, এটার ঐচ্ছিক অংশ, অর্থাৎ দিলেও চলবে না দিলেও চলবে। এখন অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা হচ্ছে প্রোগ্রাম লেখাটা ইউজার সহজে লিখতে পারবে, তাই না? নেমোনিক কোড যেহেতু ব্যবহার করছে বা বুঝতে পারবে সহজেই। কিন্তু অসুবিধা হচ্ছে কি এটাও মেশিন ডিপেন্ডেন্ট, এবং এটা যেহেতু মেশিন ভাষা না, তার জন্য এটার জন্য কি অনুবাদক প্রোগ্রাম লাগবে। কম্পিউটারকে তো বুঝাইতে হবে, কম্পিউটারকে বোঝানোর জন্য কি লাগবে? অনুবাদক প্রোগ্রাম। সেই অনুবাদক প্রোগ্রামের নাম হচ্ছে কি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য কি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি অ্যাসেম্বলারের সাহায্যে কি করা হবে? এটা অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে। এরপর আছে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা কোনটা? যে ভাষাটা কি দুইটার বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য থাকবে এবং উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য থাকবে, সেটাকে বলে মধ্যম স্তরের ভাষা। যেমন সি একটি মধ্যম স্তরের ভাষা। পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসে, সি একটি মধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করো। তাহলে কি বলবে? যে সি মধ্যম স্তরের ভাষা কথাটা কি যুক্তিযুক্ত, তাই না? কারণ হচ্ছে এর সাহায্যে কি নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য থাকবে এবং উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য থাকবে। এর সাহায্যে আমরা কি করব? হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং উচ্চ স্তরের ভাষার যে বৈশিষ্ট্য, অর্থাৎ ইউজার বা ব্যবহারকারী সহজে বুঝতে পারে, তাই না? অর্থাৎ আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেগুলো ব্যবহার করে প্রোগ্রামটা লেখা হয়, ফলে ইউজার সহজে বুঝতে পারে। তাই সি একটি মধ্যম স্তরের ভাষা। এরপর রয়েছে উচ্চ স্তরের ভাষা। আগের ভাষার যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান করা হয় উচ্চ স্তরের ভাষা। অর্থাৎ যে মধ্যম স্তরের ভাষা, তারপর নিম্ন স্তরের ভাষা, এগুলো হলো কি মেশিন ডিপেন্ডেন্ট। প্রধান সমস্যা কি? মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ অন্য মেশিনে নির্ভর হবে না। কিন্তু উচ্চ স্তরের ভাষা কি এই সমস্যাটা সমাধান করা হয়েছে, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা মেশিন ডিপেন্ডেন্ট না। অর্থাৎ এটা একটা প্রোগ্রাম লিখলে সব কম্পিউটারে নির্ভর হবে এবং ইউজার সহজেই বুঝতে পারবে। যেমন সি, সি যেমন মধ্যম স্তরের ভাষা, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলা হয়। এছাড়া বেসিক, অ্যালগল, ফরট্রান, জাভা, তোমাদের বইতে দেখবে অনেকগুলো উচ্চ স্তরের ভাষার কিছু পরিস্থিতি আছে, সেগুলো করতে হবে। এটাকে দুই ভাগে ভাগ করছে, বিশেষ কাজের ভাষা এবং সাধারণ কাজের জন্য ভাষা। বিশেষ কাজের জন্য কি, যে বিশেষ বিশেষ সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করা হয়। এটাকে দুই ভাগে ভাগ করছে, বাণিজ্যিক প্রয়োগের ভাষা, বাণিজ্যিক মানে ব্যবসা বাণিজ্যে ডেটাবেস নিয়ে কাজ করে, ফাইল রেকর্ড নিয়ে কাজ করবে। আর বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা কি, যে বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করবে, যেমন ফরট্রান, অ্যালগল। ফরট্রান কি? ফর্মুলা ট্রান্সলেশন। অ্যালগল কি? অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। উচ্চ স্তরের ভাষা কি সুবিধা হচ্ছে কি, যেটা মেশিন নির্ভরশীল নয়, মেশিনের উপর নির্ভর করতে হয় না। বুঝা গেছে? মেশিনের উপর নির্ভরশীল নয়, এটা যেকোনো কম্পিউটারে নির্ভর হবে। কিন্তু অসুবিধা হচ্ছে কি, এটা প্রোগ্রামটার সাইজ বড় হবে। প্রোগ্রাম সাইজ যদি বড় হবে, নির্ভর করতে সময় বেশি লাগবে, মেমোরি বেশি লাগবে। কারণ এটাকে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমাকে কি করতে হবে? কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করতে হবে, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে, ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করে এটা অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে। যে প্রোগ্রামটা তুমি লিখবা সেটাকে বলা হয় সোর্স কোড, ওইটাকে ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করে অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে। এটা একটা সমস্যা। এরপর রয়েছে কি চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ ডেটাবেস সংক্রান্ত ভাষাকে বলে চতুর্থ প্রজন্মের ভাষা বা মুক্ত প্রকৃতির ভাষা বলা হয়। যেমন কি এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর নাম, আমরা ডেটাবেজে এসকিউএল এর নাম শুনছো, মাইক্রোসফট এক্সেস এর নাম শুনছো, তাই না? এগুলো হচ্ছে কি র্যাপোর্ট, ওরাকল, এগুলো হচ্ছে কি চতুর্থ প্রজন্মের ভাষা। এর সাহায্যে কি ডেটাবেজ নিয়ে কাজ করা হয়। ডেটাবেজের কাজটা কি? আমাদের উদ্দেশ্য কিভাবে ডেটাগুলোকে সংরক্ষণ করা যায়, কিভাবে সেখান থেকে সহজে আমরা একটা ডাটাকে খুঁজে বের করব, কোয়েরি করতে পারবো, রিপোর্ট তৈরি করতে পারবো। কিন্তু এটার সাহায্যে শক্তিশালী প্রোগ্রাম রচনা করা যায় না। তাহলে আশা করছি যে তোমরা বুঝতে পারছো, তাই না? তাহলে নিম্ন স্তরের ভাষার মধ্যে কি মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এই দুটাই মেশিন ডিপেন্ডেন্ট। কিন্তু
এরপর কি মধ্যম স্তরের ভাষা, তারপর কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর কি 4GL ডাটাবেস সংক্রান্ত ভাষা। এরপর রয়েছে কি যে অনুবাদক প্রোগ্রাম। আমরা অনুবাদক প্রোগ্রাম একটু আলোচনা করেছি আমরা। অনুবাদক প্রোগ্রামের কাজ কি, যে ট্রান্সলেটর প্রোগ্রাম, অর্থাৎ যেগুলো 01 দ্বারা লেখা হয় না তার জন্য কি লাগবে, সেই সমস্ত প্রোগ্রামগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম লাগবে, যার কাজ হচ্ছে এক ভাষা লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করা। অনুবাদক প্রোগ্রাম, এই অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলার কিভাবে কাজ করবে, সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবে, সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করবে, যে এটা লাইন বাই লাইন অনুবাদ করবে। কম্পাইলারের ক্ষেত্রে কি সোর্স প্রোগ্রামকে অবজেক্ট কোডে রূপান্তর করে, কিন্তু সোর্স প্রোগ্রামকে অবজেক্ট কোডে রূপান্তর করে। সোর্স প্রোগ্রাম কোনটা, যে প্রোগ্রামটা লিখবা সেটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। আর অবজেক্ট প্রোগ্রাম কোনটা, যেটা রূপান্তরের পরে যে ফাইলটা তৈরি হবে সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আর ইন্টারপ্রেটার কি করবে, লাইন বাই লাইন অনুবাদ করবে। এক লাইনে কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সমাধান করার পরে দ্বিতীয় লাইন অনুবাদ করবে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কোনো অবজেক্ট কোড তৈরি হয় না। কম্পাইলার নির্বাহ করতে সময় কম লাগবে, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে নির্বাহ করতে সময় বেশি লাগে। মূল কথা যে কম্পাইলারের ক্ষেত্রে কি সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করবে, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি লাইন বাই লাইন অনুবাদ করবে। কম্পাইলার ক্ষেত্রে কোনো কম্পাইলারের ক্ষেত্রে অবজেক্ট কোড তৈরি হবে, ইন্টারপ্রেটারের কোনো অবজেক্ট কোড তৈরি হবে না। কম্পাইলারের যেমন উদাহরণ হচ্ছে সি, তারপর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যেমন কিউ বেসিক। তাহলে এটা হচ্ছে হলো কম্পাইলার কিভাবে কাজ করে আর ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে। আর অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। তাহলে এই তিনটে হচ্ছে কি আমাদের অনুবাদক প্রোগ্রাম। এখান থেকে একটা অনুধাবন প্রশ্ন আসে, যে কি অনুধাবন প্রশ্ন, যে অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার বেশি উপযোগী। তাহলে তুমি এটা সপক্ষে যুক্তি দেখাবে যে কম্পাইলার কেন উপযোগী। তাহলে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এরপর কি করবো আমরা, যে একটা প্রোগ্রামে কয়টি অংশ থাকে, একটা প্রোগ্রামের গঠন। দেখো একটা প্রোগ্রামে 3টা অংশ থাকে, একটা ইনপুট অংশ, প্রসেসিং অংশ এবং আউটপুট অংশ। এটা থাকবেই। তুমি ইনপুট দেওয়ার যদি ব্যবস্থা না থাকে, তাই না, কিভাবে প্রসেসিং হবে? বা তুমি ইনপুট দিলা, প্রসেসিং করো, ফলাফল প্রাপ্তির যদি ব্যবস্থা না থাকে তাহলে সমস্যা না। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে প্রোগ্রামটা তোমরা বইতে দেখবে ইনক্লুড std.h, conny.h, এগুলোকে বলে কি হেডার ফাইল। মনে রাখবে সি প্রোগ্রামে যে কোডিং করা হচ্ছে, যেমন ইনক্লুড std, সবগুলো কিন্তু ছোট হাতের লেখা, কিন্তু খেয়াল করেছো, এখানে সব ছোট হাতে লিখবে। শুধুমাত্র এখানে এ বি সি ডি 4টা চলক ব্যবহার করা হয়েছে। এটা একটা ইনপুট সেকশন, মানে ডাটা ইনপুট করা হচ্ছে। ভেরিয়েবল চলক ডিক্লেয়ার করে ঘোষণা করা হয়েছে এখানে এ বি সি ডি 4টা চলক, এ বি সি ডি চলক। আর এই এবিসিডি তে কোন ধরনের ডাটা আমরা ইনপুট করব সেটা বলে ডাটা টাইপ, আইএনটি মানে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এখানে কমা, যেখানে কমা দেওয়া সেখানে কমা দিতে হবে, যেখানে সেমিকোলন দেওয়া সেখানে সেমিকোলন দিতে হবে। স্ক্যানআপ হচ্ছে ইনপুট ফাংশন, মনে থাকে যেন স্ক্যানআপ হচ্ছে কি ইনপুট ফাংশন, এমসিকিউ কোশ্চেন আসে। আর আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্টএফ। আর এই যে সি ইকুয়ালস টু এ প্লাস বি, ডি ইকুয়ালস টু এ ইনটু বি, এগুলোকে বলা হচ্ছে কি যে প্রসেসিং অংশ। ঠিক আছে, আউটপুট অংশকে প্রিন্টএফ মানে ফলাফল ছাপানো হয়েছে বা প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখো ইনপুট সেকশনে 2টা ইনপুট ফাংশন ব্যবহার করা হয়েছে, স্ক্যানআপ। এখানে %d ব্যবহার করা হয়েছে, %d পরেরটা। এটার মানে হচ্ছে কি যে যদি ইন্টিজার হয়, এখানে এ চলক, অর্থাৎ এ তে আমরা মান ইনপুট করব, এ এবং বি তে। তাহলে এ কোন ধরনের চলক, ইন্টিজার টাইপ। তাহলে ইন্টিজারের এটা %d, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের জন্য হয় %d, মনে রাখবে ইন্টিজারের জন্য %d। আর এখানে ইন্টিজার পরিবর্তে যদি ফ্লট লেখা থাকতো তাহলে কি ব্যবহার করতো, ফ্লট মানে ভগ্নাংশ ডাটা, অর্থাৎ মনে করো 25.5, এর মান আমরা ভগ্নাংশ মান ইনপুট করতে চাই, যেমন 25.5 হয়। সেক্ষেত্রে এখানে ইন্টিজার না লিখে আমরা কি লিখবো, ফ্লট লিখবো। এবং তখন %d ব্যবহার না করে কি ব্যবহার করবো, %f। ঠিক আছে, একইভাবে যদি কোন একটা ইন্টিজারের ভ্যালু মান ছাপাতে চাই বা প্রিন্ট করতে চাই, তখন আমরা তখনও ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। তখন ফ্লটের জন্য আমরা কি ব্যবহার করবো, %f।
তার মানে ভ্যালু ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য দুইটার ক্ষেত্রেই আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। ঠিক আছে? একটা স্টেটমেন্ট শেষ হবে দেখো কিভাবে শেষ হয়েছে সেমিকোলন দ্বারা। এই নিয়মগুলো মনে রাখতে হবে। একটা যেমন এখানে কিন্তু দুইটা স্টেটমেন্ট আছে। ইন্টিজার a b c d সেমিকোলন। এটা পরের লাইনে হবে। স্ক্যান আপ সেমিকোলন দেয়া আছে। তাই না? একটা স্টেটমেন্ট শেষ হবে কিভাবে সেমিকোলন দ্বারা। আর এখানে এন্ড মানে হচ্ছে অ্যাড্রেস অফ a অর্থাৎ a এর অ্যাড্রেসের ডেটাটা জমা হবে কিবোর্ড থেকে। প্রোগ্রামটা যখন রান করবা তখন তোমার কাছে কি কিবোর্ড থেকে মান চাইবে। তখন তুমি কিবোর্ড থেকে মান দেবে। প্রথম যে মানটা দেব এই মানটা কোথায় জমা হবে এতে। তারপর এন্টার বাটন প্রেস করলে পরে সেকেন্ড মানটা দেব এই মানটা জমা হবে বিতে। এরপর এন্টার বাটন প্রেস করলে কি ওটা প্রসেস হয়ে ফলাফল তোমাকে মনিটরে দেখাবে। এখানে প্রিন্টএফ এর ভিতরে টোটাল লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে মেসেজ টোটাল সমান সমান মেসেজ আমরা যেভাবে লিখবো বড় হাতে লিখি ছোট হাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রিন্টএফ দেখো ছোট হাতে লেখা এটা তুমি বড় হাতে লিখতে পারবে না, তাহলেই সিনট্যাক্স এরর হবে, বিন্যাসগত ভুল বলা হয় এটাকে। এখানে যেমন সেমিকোলন রয়েছে সেমিকোলন দিতে হবে, ডাবল কোটেশন রয়েছে ডাবল কোটেশন দিতে হবে, এখানে কমা রয়েছে কমা দিতে হবে, এখানে নিউ লাইন ক্যারেক্টার যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি এই দুটো ফাংশন হচ্ছে কি আউটপুট ফাংশন। প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, স্ক্যানআপ হচ্ছে ইনপুট ফাংশন, আর সি ইকুয়ালস টু a প্লাস বি আর ডি ইকুয়ালস টু a টু বি যোগ এবং গুণের কাজ করবে। এটা হলো প্রসেসিং অংশ। ঠিক আছে? তাহলে একটা প্রোগ্রামে কয়টা অংশ? তিনটা অংশ, ইনপুট অংশ, প্রসেসিং অংশ, আউটপুট অংশ। তাহলে এইটুক তোমাদের পড়ানো হয়েছিল, আবার একটু রিভিউ করলাম, তোমরা এটা একটু শুনবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং নিজেরা পড়াশোনা করবে। এখান থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো কি পড়বা, প্রোগ্রাম কি, তাহলে আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো পড়বা, তারপর হচ্ছে কি মেশিন ভাষা কি, অ্যাসেম্বলি ভাষা কি, উচ্চ স্তরের ভাষা কি, মধ্যম স্তরের ভাষা কি, তারপর ডিবাগিং কি, ডিবাগিং কি ভুল ত্রুটি সংশোধনের প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং, টেস্টিং কি, তারপর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রেটার কাকে বলে, অ্যাসেম্বলার কাকে বলে, এগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসবে এখান থেকে। তারপর এখান থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্নের কথা সেদিন আলোচনা করেছি। তারপর অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলো করবা, যেমন কম্পিউটার 017 অন্য কোনো ভাষা বুঝতে পারে না, তার মানে কি মেশিন ভাষা। এরপর কি রয়েছে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন, যেমন মেশিন ভাষা মেশিন ডিপেন্ডেন্ট ব্যাখ্যা করো, তারপর অ্যাসেম্বলি ভাষা মেশিন ডিপেন্ডেন্ট ব্যাখ্যা করো, কারণ ওই মেশিনে নির্বাহ হবে, অন্য কোনো মেশিনে নির্বাহ হবে না। ঠিক আছে? তার জন্য এটাকে বলা হয় কি মেশিন ডিপেন্ডেন্ট। তারপর কম্পিউটার 0 আনসারে কিছুই বুঝতে পারে না, তাহলে এটা কি বলবে, এটা একটা মেশিন ভাষা, কারণ মেশিন ভাষা 0 আনসারে কিছুই বুঝতে পারবে না, তখন মেশিন ভাষা সম্পর্কে বর্ণনা লিখবা। তারপর সি একটি মধ্যম স্তরের ভাষা, এটা আলোচনা করেছি অলরেডি। ঠিক আছে? উচ্চ স্তরের ভাষা মেশিনের উপর নির্ভরশীল না, ব্যাখ্যা করো, এটা একটু আলোচনা করি। উচ্চ স্তরের ভাষা কোনটা, যে ভাষা আমাদের পক্ষে বুঝতে সুবিধা, এটা কি মেশিনের উপর নির্ভরশীল নয়, মেশিন ডিপেন্ডেন্ট নয়। কারণ কি, এটা আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটা যে কোনো কম্পিউটারের, যে কোনো আর্কিটেকচারের, যে কোনো কম্পিউটারে নির্ভর হবে, তাই এটাকে মেশিন ডিপেন্ডেন্ট বলা হয় না। এবং অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী। এখান থেকে দুইটা সিকিউ আসতে পারে সিকিউর জন্য, একটা হচ্ছে কি যেমন প্রোগ্রামিং ভাষা দিয়ে আসতে পারে। ঠিক আছে? তো প্রোগ্রামিং ভাষাগুলো ভালো করে পড়বা এবং বুঝতে হবে যে কোনটার কি বৈশিষ্ট্য, এটা বুঝতে পারলে তুমি ধরতে পারবে যে এটা কি মেশিন ভাষা সম্পর্কে বলছে, না হচ্ছে হাই লেভেল ভাষা সম্পর্কে বলছে, বা উচ্চ স্তরের ভাষা সম্পর্কে বলছে, না পর্জিয়াল সম্পর্কে বলছে। আরেকটা হচ্ছে কি কম্পাইলার ইন্টারপ্রেটার তুলনামূলক আলোচনা, কম্পাইলারের বর্ণনা, ইন্টারপ্রেটারের বর্ণনা, এই দুইটা থেকে, যে অনুবাদক প্রোগ্রাম থেকে এবং প্রোগ্রামিং ভাষা থেকে দুইটা সিকিউ হয়। ঠিক আছে? একটু ভালো করে করবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা একটু ভালো করে পড়বা, তাহলে আমাদের পরের অংশটা বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবা এবং বাসায় পড়াশোনা করবে।